আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে নিয়ে এসেছি আরেকটি টপিকস সহজ স্বাস্থ্যকথার উপরে। আপনি কি সবসময় ক্লান্ত থাকেন বা আপনার সবসময় কি ক্লান্ত লাগে? খাবার খুব বেশি খান না, তবুও আপনার ওজন বেড়ে যাচ্ছে? ঠান্ডা অন্যদের চাইতে একটু বেশি লাগে। অন্যরা বলতেছে না যে ঠান্ডা লাগতেছে, কিন্তু আপনি বলতেছেন আমার ঠান্ডা লাগতেছে। চুল পড়ে যাচ্ছে আর এই ত্বক শুষ্ক লাগছে। এরকম সমস্যা কি আপনার আছে? নাই। আপনার ফ্যামিলির কারো আছে, বা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা কোনো একটা পরিচিত রোগীর এরকম আছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি ডাক্তার না, ডাক্তার এগুলি জানেন, কিন্তু আমার এই ভিডিওটা হচ্ছে যারা ডাক্তার না তাদের জন্য। অনেক সময় আমরা এসবকে সাধারণ সমস্যা ভাবি, কিন্তু এর পেছনে থাকতে পারে একটি হরমোনজনিত সমস্যা। তার নাম হচ্ছে হাইপোথাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম। তো আজ খুব সহজ ভাষায় জানব হাইপোথাইরয়েড কি, কেন হয়, লক্ষণ কি এবং কখন পরীক্ষা করাবেন। কারণ কিন্তু আজকে আমাদের সমাজে আমরা অনেকে জানি যে আমাদের কোনো রুগীর কিডনি ফেল করছে, কোনো রুগীর হার্ট ফেল করছে, কোনো রুগীর লিভার ফেল করছে, কোনো রুগীর ব্রেন ফেল করছে, মানে স্ট্রোক হয়েছে। তো এরকম ঘটনা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি কোনটার জন্য কি হয়। কিন্তু এই যে একটা আরেকটা সমস্যা আছে যে থাইরয়েডিজম, এটাও কিন্তু আরেকটা অর্গানের ফেলুর। তার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড ফেল করলেও এরকম সমস্যা হয়, কিন্তু এটা আমরা অনেকেই এটা নিয়ে চিন্তা করি না, কিন্তু এটাও একটা কিন্তু ফেলুর। তাহলে এই যে হাইপোথাইরয়েড বললাম আমি, এটা কি? এটা আমি বলছি, আমাদের যে গলা আছে, যে গলার যে এই জায়গায় দেখবেন অনেকের ফুলে ওঠে না, আমরা বলি, গ্রামে বলি গ্যাগ বা গলগণ্ড। এই এই এইখানেই থাকে থাইরয়েড গ্ল্যান্ড। এটা দেখা যায় না, স্বাভাবিক থাকলে এটা দেখা যায় না, কিন্তু যখন এটা বড় হয় তখন দেখা যায় যে এখানে একটা গোল লড়াচড়া করে। ওটা গ্রামে বলে গ্যাগ বা গলগণ্ড। তো আমরা চিকিৎসকরা বলি গয়টার। তো আমি সেই গয়টার নিয়ে আলোচনা করব না, আমি থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে তাই দেখালাম। তো এটি শরীরের ইঞ্জিন কন্ট্রোলার হিসেবে কাজ করে। এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা শরীরের যত ইঞ্জিন আছে সেগুলোকে কন্ট্রোল করে। তাহলে আপনি যদি বলেন যে গাড়ি বা ট্রেন, এরা এমন একটা ইঞ্জিন আছে সমস্ত ইঞ্জিনকে কন্ট্রোল করে, তাহলে ওটা একটা গুরুত্বপূর্ণ না? কাজে যেহেতু এই থাইরয়েড গ্ল্যান্ডটা নিয়ে আমরা বেশি চিন্তা না করলেও বলতেছি যে এইটাই অন্যান্য অর্গানকে, সিস্টেমকে কন্ট্রোল করে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্য জানার জন্য। আপনি ডাক্তার না হলেও এই সম্বন্ধে জানার জন্য ইম্পর্টেন্ট। তা এইখান থেকে এই একটা হরমোন বা রস নির্গত হয়, সেটা ডাইরেক্ট রক্তের সাথে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
তাকে বলে থাইরয়েড হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন বা রস নিঃসৃত হয় তাকে বলে থাইরয়েড হরমোন। তার কাজ কি? শক্তি উৎপাদন করে, বিপাক ক্রিয়া করে, আমরা বলি মেটাবলিজম। আমরা যে খাবার খাই সেগুলা কিন্তু শরীরে কাজ করার জন্য পরিবর্তন করতে হয়, সেটাকে বলে বিপাক। বিপাক ক্রিয়া সম্পাদন করতে থাইরয়েড হরমোন লাগে। আর হৃদস্পন্দন মানে হার্ট যে স্পন্দন করবে এটা কন্ট্রোল করতে তার লাগে। আর শরীরের তাপমাত্রা, আমরা কিন্তু সবসময় একটু গরম থাকি অন্যান্য জিনিস থেকে, তো এই তাপমাত্রাটা আমাদের মেনটেন করতে হয়। এটা মেনটেন করে এই থাইরয়েড হরমোন। আর মস্তিষ্কের কাজ, ব্রেনের কাজটাও কন্ট্রোল করে এই থাইরয়েড হরমোন। তাহলে এই সব কিছুই সে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এই সম্বন্ধে আপনার একটু জানা দরকার নাই? তাহলে একটু বসুন, শুনুন আমার কথা। যখন এই গ্রন্থি কম হরমোন তৈরি করে তখন শরীরের কাজ ধীরে হয়ে থাকে। শরীরের কাজটা তখন ধীরে হয়ে থাকে, যেহেতু হরমোন কম কাজ করতেছে। এই অবস্থাকে আমরা বলি হাইপোথাইরয়েড। তাহলে হাইপোথাইরয়েড বলি আমরা সাধারণ ভাষায়, আমরা মেডিকেল সায়েন্সে বলতেছি হাইপোথাইরয়েডিজম। তাহলে হাইপোথাইরয়েডের সাধারণ লক্ষণ কি, এটা আপনি জানতে ইচ্ছা করছে না? তাহলে কি কি লক্ষণ থাকলে আপনি বলবেন যে তার হাইপোথাইরয়েড হয়েছে ওই রোগীর? আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে অথবা প্রতিবেশীর মধ্যে। তাহলে এখন এই লক্ষণগুলা বলি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। সবচেয়ে কমন লক্ষণ হলো অস্বাভাবিক ক্লান্তি। রোগী বলে যে কেমন জানি সবসময় ক্লান্তি লাগে, সবসময় ক্লান্ত থাকি, খাওয়া দাওয়া ঠিক করছি তারপরও কেন ক্লান্তি লাগে? বন্ধু বান্ধব মনে হয় আরে ভঙ্গি ধরছে একটা, তাই না? এরকম বলবে না? শুধু শুধু যদি ক্লান্তি লাগে বলবে না যে কাজকর্ম তো করবে না, আলসামি করে দেওয়া, আলসামি ধরছে এরকম। তাহলে অস্বাভাবিক ক্লান্তি লাগবে, ক্লান্ত থাকবে। রুগীরা বলেন ডাক্তার সাহেব সব সময় অবসন্ন লাগে। ডাক্তার সাহেব কী যে লজ্জায় পড়ছি, সবসময় একটু অবসন্ন লাগে। আরও কিছু লক্ষণ আছে, সেটা হলো ওজন বেড়ে যায়, ওজন বাড়তেছে। যারা ওজন মাপেন তারা জানে না, এবং অনেকে বোঝায় তোমার তো এরকম ওজন বাড়তেছে মনে হয়, একটু খাওয়া দাওয়া কম করে খাইও, এই কথা বলে। ঠান্ডা বেশি লাগে, কোষ্ঠকাঠিন্য হয়, মানে ওই পায়খানা কষা থাকে। আর ত্বক শুষ্ক হয়ে যায়, এই ত্বকটা মসৃণ থাকে না, ময়েশ্চারাইজিং থাকে না, শুষ্ক শুষ্ক ত্বক হয়ে যায়। আর চুল পড়ে। তা বলে আমার তো চুল পড়ার কোনো কারণ দেখতেছি না, আমার তো অযথা চুল পড়তেছে কেন, এরকম। আর হলো মুখমণ্ডল ফুলে যাওয়া, এই মুখের চামড়া মোটাসোটা হয়ে যায়, ঠোঁট মোটাসোটা হয়ে যায়, চোখের কাজটা মোটা, মানে ফোলা ফোলা। ঠিক আমরা পানি দিলে যেরকম তা না, ওটা কেমন জানি ভুষা উষা আমরা গ্রামে বলি ওষা ভাব ধরে। আর কি হয়, মনোযোগ কমে যায়, কোনো পড়াশোনা ভাল লাগে না, কাজকর্ম ভাল লাগে না, মনে থাকে না, মনোযোগ কমে যায় আর কি। আর নারীদের ক্ষেত্রে কিছু লক্ষণ থাকে, যেমন মাসিক হয় অনিয়মিত। তাহলে এটা অনিয়মিত মাসিক হইলে মেয়েরা তো খুব টেনশনে থাকে। তাহলে অনিয়মিত মাসিক হওয়ার একটা লক্ষণ হলো এই হাইপোথাইরয়েডিজম। আবার বেশি রক্তচাপ হইতে পারে, অথবা কম রক্তচাপ হইতে পারে। বলুন কি
আগে তো রেগুলার হইতো, এখন বেশি বেশি ভাঙে কেন, অথবা কম কম ভাঙে কেন, এরকম এরকম হলে কিন্তু মেয়েরা সমস্যা মনে করে। আর গর্ভধারণের সমস্যা হয়, বাচ্চা হয় না, বাচ্চা হইতে দেরি হয়, বাচ্চা চাচ্ছে বাচ্চা হচ্ছে না, এই ধরনের আর কি। তাহলে প্রশ্ন হলো কেন হয়? হাইপোথাইরয়েড প্রধান কারণগুলোর মধ্যে আছে, 1 নাম্বার কারণ হচ্ছে অটোইমিউন রোগ, যেখানে শরীর নিজের থাইরয়েডকে আক্রমণ করে। আমরা তো জানি যে জীবাণু দিয়ে আমার শরীর আক্রান্ত হলে রোগ হয়, না জীবাণু ছাড়াও কিন্তু হয়। এই রোগটাই জীবাণু দেওয়া হয় না, যে শরীরের যে ইমিউনিটি আছে, মানে যাকে সেই ইমিউনিটি ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে, তা না করিয়া এই থাইরয়েডের গ্ল্যান্ডের যে সেল আছে, যে থাইরয়েড হরমোন সিক্রেশন করে, ও তাকে ধ্বংস করে। এটা হলো অটোইমিউন। অনেক আছে না যে নিজের মাংস নিজে খায়, বলে না কাকের মাংস কাকে খায় না, এরকম। তো নিজের মাংস কি কেউ নিজে খায়? তা আমাদের শরীরের যে ইমিউনিটি আছে, সেই ইমিউনিটি করে কি নিজের সেলের নিজের কোষের অংশকে সে ধ্বংস করতে থাকে। এটাকে হলো অটোইমিউন। আয়োডিনের অভাব, আয়োডিনের অভাব হলেও হাইপোথাইরয়েড হবে। আমরা যদি আয়োডিন খাই খাবারের সাথে, যদি যে এলাকায় খাবারের সাথে আয়োডিন কম আছে, তখন আমরা লবণের সাথে করে খাই, মিক্সচার করে খাই, আয়োডিনযুক্ত লবণ খাই। যেন আমরা, আমাদের কিছু কিছু অঞ্চল আছে সেখানে আয়োডিনের অভাব আছে, এই জন্য লবণের সাথে আয়োডিন মিশানো হয়। তাহলে আয়োডিনের অভাবেও হাইপোথাইরয়েড হয়। থাইরয়েড অপারেশনের পরে কিছু অংশ ফেলে দিল, তাহলে ওই অংশের যে থাইরয়েড হরমোন উৎপাদন করতো সেগুলো কমে গেল না, সেটা। আর আছে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, মানে সাইড ইফেক্ট অফ সাম ড্রাগ। ওষুধ খাইতেছেন, এমন একটা ওষুধ খাইতেছেন, সে ওই কাজ তো করতেছে, আবার একটা অকাজ করতেছে, সে থাইরয়েড গ্ল্যান্ডকে নষ্ট করতেছে। তো বাংলাদেশে বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এই সমস্যাগুলি মেয়েদের মধ্যে বেশি দেখা গেছে। তাইলে কিভাবে নিশ্চিত হব যে তার হাইপোথাইরয়েড আছে? এতক্ষণ তো আমার লক্ষণগুলো শুনলেন, লক্ষণ শুনেই আবার বললেন না এই তোমার তো হাইপোথাইরয়েড হয়ে গেছে। নিশ্চিত হইতে হবে তো রক্ত পরীক্ষা করলেই ধরা পড়ে। আমি কিন্তু হরমোনের ডাক্তার না, আমি কিন্তু প্যাথোলজিস্ট। আমার কাছে চিকিৎসা চাইেন না আর কি, চিকিৎসা চাবেন যিনি হরমোন বিশেষজ্ঞ তাদের কাছে। তা আমরা আবার পরীক্ষা করি, আমি এই পরীক্ষারই বিশেষজ্ঞ ডাক্তার, এই প্যাথোলজি। তো মূল পরীক্ষা হলো TSH, একটা হরমোন আছে, এর ফুল নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই পরীক্ষাটা করতে হবে, এটা কত আছে দেখার জন্য। আর একটা আছে ফ্রি T4 নামে একটা হরমোন আছে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, সেটাও পরীক্ষা করতে হবে। কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু থাইরয়েডের হরমোন না, কিন্তু এই হরমোনটা ব্রেনের একটা গ্রন্থি আছে, স্কালের ভিতরে থাকে, সেটা পিটুইটারি গ্ল্যান্ড। তো সেখান থেকে এটা নিশ্চিত হয়, কাজ করে থাইরয়েডের উপরে, সেইটা বেড়ে যায়। আর TSH বেশি থাকলে সাধারণত হাইপোথাইরয়েড ধরা পড়ে। নিজে নিজে ওষুধ শুরু করবেন না, কিন্তু মানে মনে করছে না মিলা তো গেছে, ডাক্তার সাহেব যা বললো, ডাক্তার সাদিকুল ইসলাম তো এই কথাই বললো। না না না, আপনি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করুন বা না করুন, আপনি ডাক্তারের কাছে যাবেন। একজন MBBS ডাক্তারের কাছে গেলে সে বুঝবে, তিনি হয়তো হরমোনের ডাক্তারের কাছে পাঠাবে, এন্ডোক্রাইনোলজিস্ট।
ডায়াবেটিস রোগটা কিন্তু এন্ডোক্রাইনোলজির লোক, যারা ডায়াবেটিসের ডাক্তার ওনারা কিন্তু এন্ডোক্রাইনোলজিস্ট, ওনাদের কাছে গেলে হবে। নিজে নিজে ওষুধ শুরু করবেন না, আর হলো সবসময় চিকিৎসকের পরামর্শ নিন। আমি এগুলি গোছাই লিখে রাখছিলাম যাতে কোনো পয়েন্ট বাদ না পড়ে, সেজন্য আমি মাঝে মাঝে দেখে দেখে পড়তেছি, আপনাদের জন্য এই কাজটা করছি। তাহলে চিকিৎসা কি, তাই তো? ভালো খবর হলো হাইপোথাইরয়েডের চিকিৎসা খুবই সহজ এবং কার্যকরী। সহজ এবং কার্যকরী চিকিৎসা। প্রতিদিন সকালে খালি পেটে একটি করে ট্যাবলেট নিতে হয়। খালি পেটে একটা করে ট্যাবলেট খেতে হয়। তো এই ওষুধের নাম বলে দেওয়া ঠিক না, আবার নিজেরা কিনে কিনে খাবে, এই যে আমি ওষুধের নামটা বললাম না। এখন বলবো না এই কারণে যে আমি তো নাম বললাম, ডাক্তার সাহেব বলছে এটা খেলে হবো না, আমি ওষুধের নাম বলতেছি না। অনেকে জানে, কিন্তু আমার ওই মিডিয়াতে বলা ঠিক না, কারণ এটা সাধারণের জন্য বললে সাধারণ ডাক্তারের কাছে না গিয়া আন্দাজ করে সে খাবে, হয়তো তার হাইপোথাইরয়েড না ওই রকম আরেকটা রোগ, তাহলে ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমি এই ট্যাবলেটের দামও খুব কম, একটা করে ট্যাবলেট সকালে খেলে এই খালি পেটে। কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলি। খালি পেটে খাবেন, ওই ওষুধটা খালি পেটে খাবেন, আর খাওয়ার অন্তত 30 মিনিট পর নাস্তা করবেন। ওষুধ খাওয়ার 30 মিনিট পর নাস্তা করবেন, আর নিয়মিত ফলো আপ করবেন। ফলো আপ মানে কি, ওই ডাক্তার কাছে যাবেন, লক্ষণগুলো বলবেন, লক্ষণগুলো ডাক্তার সাহেব দেখবে, শরীর পরীক্ষা করবে, ওই যে হার্টের সাউন্ড দেখবে, হার্টের যে হৃৎপিণ্ডর তো অ্যাক্টিভিটি আছে দেখবে, তারপরে TSH বা T3, T4 এগুলো পরীক্ষা করতে দেবেন। ওকে দেখে বলে হ্যাঁ আগের চেয়ে ভালো আছেন, আপনি এখন ওষুধটার মাত্রা কমাই দিলাম, বা ওষুধটা আরও সেদিন খান, এরকম বলবেন। আচ্ছা, নিজের ইচ্ছায় ডোজ কমানো বা বন্ধ করবেন না, একা একই বন্ধ করে দেবেন তা না। আর অনেকেই ভাবেন সারা জীবন খেতে হবে, এটা অনেকেই ভাবেন। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে, কিন্তু সঠিক ডোজে খেলে জীবন স্বাভাবিক থাকে। এই ধরেন অনেকে মনে করি ইনসুলিন নিলে মনে হয় জীবন শেষ, কিন্তু না, ইনসুলিন যদি আপনার লাগে ডায়াবেটিসের সময়, তাহলে দেখবেন যে ইনসুলিন নিলে আপনার জীবন স্বাভাবিক হয়ে যায়। যারা নিছে তারা বুঝে আর কি, কিন্তু যারা নেই তারা অযথা ভয় পায়, হ্যাঁ আমি সারা জীবনে আমার ইনসুলিন নিতে হবে। কখন জরুরিভাবে দেখাবেন ডাক্তারকে? যদি প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন তাহলে ডাক্তার দেখাবেন, অতিরিক্ত যদি ফুলে যায় তাহলে দেখাবেন, আর শ্বাসকষ্ট হইলে দেখাবেন, অস্বাভাবিক ঘুম লাগলে দেখাবেন। এসব দেখা দিলে দ্রুত হাসপাতালে যাবে। আমার কিছু কয়েকটা ঘটনা মনে পড়লো, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে গত 3 দিন আগের ঘটনা, আমার এক ভাতিজা, ও মালদ্বীপে চাকরি করে, একটা রিসোর্টে চাকরি করে। অনেকেই আমাদের দেশে যারা মালদ্বীপে চাকরি করে তারা, ওখানে অনেক রিসোর্ট আছে, রিসোর্টে চাকরি করে, হোটেলে চাকরি করে। তো সে ঢুকছে আমার রুমে, হঠাৎ করে আমি তারা চিনতে পারতেছি না। তো আমি কে যেন আমি হেসে দিলাম যে তুমি এইরকম হয়ে গেছো, মানে মোটা সোটা হইয়া মুখটু হইয়া উষা হইয়া, এখন দেখি সে কথা বলে যে মদ খেয়ে কথা বলে, যেরকম কথা যেমন সরে না, ঠোঁট লড়ে না, মানে কেমন জানি বলতেছে। তা আমিও সই পেয়ে গেলাম তো এরকম হইল কেন। তখন যখন কথাবার্তা বললো তখন আমি বললাম এত হাইপোথাইরয়েড হয়েছে। তখন তারে এই ঘটনাটা ব্যাখ্যা দিলাম করে।
তো বলে যে, কাকা আমি আইসা পড়ছি মালদ্বীপ থেকে। কেন? ওই অনেক লজ্জার কথা। যে মাঝে মাঝে ওই যে ক্লায়েন্ট যারা আছে হোটেলে যারা আসে তাদের যখন সে ডিউটি করে তখন বলে, কিরে বেশি খাইছস নাকি, মাল বেশি খাই। এখন মাল বলতে আসলে ওই ওই জিনিসটাকে বোঝানো হয়, মদকে। তখন একটা লজ্জা কথা, ও তো ছেলে ভালো, ও তো মদ খায় না, তারপরেও বেশ কয়েকজন তাকে বলছে এরকম। এমনকি পুলিশেও বলছে, ওই রাস্তাঘাটে পাইছে যখন, কেরে এরকম করস কেন, মাল খাইছিস নাকি। তো উত্তর যখন দেয়, উত্তর দেয় এরকম করে, তাহলে পুলিশ বিশ্বাস করে। তা আমাদের দেশে ইদানিং দেখেন যে ওই মাদক বিরোধী অভিযান চলছে, বিশেষ করে আমাদের এই ঢাকায়। তো ওখানে এই সন্ধ্যার সময় গিয়া এই যে সমস্ত জায়গায় মাদক মাদক সেবন করে সেখানে দেখতেছে, ওগুলি আমাদের মিডিয়াতে আসতেছে বা সাংবাদিকরা দেখাইতেছে। কিন্তু ওখানে যদি কেউ এরকম রুগী এমনিও যায়, হাঁটতেও বাইরে হয়, তারাই কিন্তু সন্দেহ করবে আমাদের পুলিশরা যে এও মাদক সেবন করছে, এও নেশা করছে। তাহলে সবাই কিন্তু এরকম নেশাগ্রস্তের মতো মনে হলেও নেশাগ্রস্ত না, এটা আমাদের মাথায় আনতে হবে। সবাই খারাপ না, রুগীরাও অনেক সময় এরকম হতে পারে। এটা আমাদের একটু সচেতন হইতে হবে। পাইলেই তার এক ব্লেম করা যাবে না উনি নেশাগ্রস্ত। নেশাগ্রস্তর মতো লক্ষণের রুগীও আছে। তাহলে এখন এরকম একটা বললাম, এরকম আরও অনেক ঘটনা আছে যে তারা বলে যে আমার শাশুড়ি বলে আমি অলস হয়ে গেছি, কাজ করতে ওদিকে শুয়ে থাকি, আমার হাজব্যান্ড চলে গেছে রাগ করিয়া, আমি কাজ করি না, আমি খালি শুয়ে থাকি। এগুলি আমাদের কাছে বলে, গতকাল একটা বলছে এগুলি। তারপরে যে বাচ্চা হচ্ছে না, এ অনিয়মিত মাসিক হচ্ছে, কিন্তু কেউ খেয়াল করতেছে না। এইগুলি আমাদের সচেতন হতে হবে যে সবারই ব্লেম দেওয়া যাবে না, দোষারোপ করা যাবে না। অনেকেই আমাদের মধ্যে আছে রোগের কারণে এরকম হয়। অকারণে ক্লান্তি, ওজন বৃদ্ধি বা চুল পড়া অবহেলা করবেন না। একটি ছোট রক্ত পরীক্ষা আপনার সমস্যার সমাধান করতে হবে। অল্প কয়েকটা টাকা লেগে মাত্র 600-700 টাকা, এটা মাঝে মাঝে পরীক্ষা করবেন, এরকম সন্দেহ হইল। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে শেয়ার করে দেবেন। আপনি একা একই শুনলেন বা বলতে গেলে বলতে পারলেন না আমার মতো গোসাইয়া, তা আপনি এই জন্য করবেন কি, আমার রিকোয়েস্ট হলো আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন। আপনার যারা আছে ফ্রেন্ড আছে সার্কেল, আপনার ভিডিও দেখে বা ফেসবুক দেখে তারাও কিন্তু সচেতন হইতে পারলো। নিজেরা রুগী না হলেও নিজেদের আশেপাশে যে রুগী আছে তাদেরকে অ্যালার্ট করতে পারলো যে তোমার মনে হয় এই রোগ আছে, এরকম হইতেছে কেন, এরকম। কাজে আপনি, আমার রিকোয়েস্ট হলো শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। আর যদি আরও কিছু জানার থাকে একটু কমেন্ট করুন। আমিও আনন্দ পাবো যে আমার ভিডিওটা কাজে লাগছে, আপনি আমাকে কমেন্ট করতেছেন, আপনার আরও জানার ইচ্ছা হচ্ছে, আর কি নিয়ে আলাপ করা যেতে পারে এটাও লিখুন আপনি। কাজেই শেয়ার করুন। আর কারণ অনেকেই না জেনে এই সমস্যায় ভুগছেন। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, একজন প্যাথোলজি বিশেষজ্ঞ। আমি প্যাথোলজি প্র্যাকটিস করি, আমার নিজস্ব একটা ল্যাবরেটরি আছে ময়মনসিংহ শহরে মেডিকেল কলেজের গেটের উল্টার দিকে আমার ল্যাব, তালুকদার প্যাথোলজি ল্যাব। তো এখানে আমি আসলে প্যাথোলজি প্র্যাকটিস করি, হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি সহ অন্যান্য সাধারণ পরীক্ষা। আর রিটায়ার্ড হওয়ার পর আমি গত 5 বছর ধরে চাকরি করতেছি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজির হেড হিসাবে। অনেকে আমার পরিচয় জানতে চান যে ডাক্তার সাহেব করেন কি। তো সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আমি যেন এরকম আরও ভালো ভালো টপিকস যদি সাধারণ মানুষের জন্য সচেতনমূলক ভিডিও এনে নিয়ে আসতে পারি, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।